সকলকে আজকের ক্লাসে স্বাগতম। আমরা গত ক্লাসে ফরেন এক্সচেঞ্জ মার্কেট নিয়ে আলোচনা শুরু করেছিলাম। আমরা আজকে বাকি অংশটুকু দিয়ে শেষ করার চেষ্টা করব। আমরা যে বিষয়গুলো পড়েছিলাম ফরেন এক্সচেঞ্জ মার্কেট সংক্রান্ত, আমরা বলেছি ফরেন এক্সচেঞ্জ মার্কেট হলো একটা গ্লোবাল মার্কেট, এটা ডিসেন্ট্রালাইজড মার্কেট। অনেক সময় এটাকে বলা হয় ওভার দ্য কাউন্টার মার্কেট, যে একটা ডিলার মধ্যের সাথে কমিউনিকেট করে ওভার ইন্টারনেট অর ওভার ফোন, সেভাবে ট্রেড করে। এবং এই মার্কেট লিকুইডিটি বা মার্কেট সাইজ অনেক অনেক বড়। বিশেষ করে আমরা যে মনে করে থাকি যে ফরেন কারেন্সি ট্রেড করা হয় মূলত কমোডিটি বা সার্ভিস ট্রেডকে ফাইন্যান্স করার জন্য, কিন্তু বাস্তবে এই ফরেন কারেন্সি মার্কেটে যে ট্রেড হয়ে থাকে সেটা ভলিউমটা কয়েক ট্রিলিয়ন ডলার, 4-5 ট্রিলিয়ন ডলার পার ডে, যেটা ফিজিক্যাল ট্রেড যেটা হয়ে থাকে তার তুলনায় অনেক অনেক বেশি। এর মূল কারণটা হলো যে এই ফরেন কারেন্সি ট্রেডটা করা হয় মূলত অ্যাসেট পারপাস। অ্যাসেট পারপাস মানে এখান থেকে রিটার্ন অর্জন করার জন্য ফরেন কারেন্সি মানুষ ডিমান্ড করে, ফরেন কারেন্সি মানুষ হোল্ড করে যে এখান থেকে রিটার্ন জেনারেট করা যায়। ইনভেস্টমেন্ট থেকে স্টক এবং শেয়ার থেকে যেমন রিটার্ন পাওয়া যায়, ডিভিডেন্ড পাওয়া যায়, ঠিক একইভাবে ফরেন কারেন্সি থেকেও এখান থেকেও রিটার্ন জেনারেট করা যায়। এটাকে বলা হয় অ্যাসেট ডিমান্ড ফর মানি। তো এই অ্যাসেট পারপাসে এই ফরেন কারেন্সিকে ব্যাপকভাবে ব্যবহার করা হয়, যে কারণে ফরেন কারেন্সি ডিমান্ড বৃদ্ধি পেয়েছে বা ফরেন কারেন্সি মার্কেটটা এক্সপানশন করেছে। তো আমরা আরো কতগুলো ফ্যাক্টর কথা বলেছিলাম যে কারণগুলোর জন্য ফরেন কারেন্সি মার্কেট খুব দ্রুত ডেভেলপ করেছে, দ্রুত বিকাশ লাভ করেছে বিগত কয়েক দশকে। তার মধ্যে একটা প্রধান কারণ ছিল যে ইলেকট্রনিক ট্রেডিং সিস্টেম, এটার অ্যাভেলেবিলিটি এবং এটা চিপার, অল্প খরচে যেটা পাওয়া যায়, ব্যবহার করা যায়, বিনা খরচে ব্যবহার করা যায়। সে কারণে ইন্টারনেট ট্রেডিং ফ্যাসিলিটিস এর বিকাশের কারণে ফরেন কারেন্সি মার্কেট বা ফরেন কারেন্সি মার্কেটের একটা বিকাশ করছে, ডেভেলপ করছে, কেমন। এবং রিটেল ইনভেস্টররাও সংখ্যা বৃদ্ধি পেয়েছে, তারপরে হাই ফ্রিকোয়েন্সি ট্রেডার এদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, এবং যেসব জায়গা থেকে ট্রেডিং গুলো করা যায়, ট্রেডিং স্পট বা ভেন্যু, এদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এগুলো মিলেই ফরেন কারেন্সি মার্কেটটাকে বিশাল আকৃতি দিয়েছে। এই ধরনের মার্কেটে যারা পার্টিসিপেট করে থাকে, তো ওভাবেই করছি যে যারা পার্টিসিপেট করে থাকে তারা হলো মূলত বড় বড় ব্যাংকগুলো, রাষ্ট্রায়ত্ত ব্যাংক যেগুলো আছে বড় বড়, তারা এর মূল পার্টিসিপেন্ট। এদের মাধ্যমে ফরেন কারেন্সি ট্রেডের একটা বড় অংশ সম্পাদিত হয়ে থাকে। আর এছাড়াও আছে ছোট ব্যাংকগুলো আছে, রিটেল মার্কেটে এদের অবস্থান থাকে। বড় ব্যাংকগুলোর অবস্থান হচ্ছে হোলসেল মার্কেটে, লার্জ ভলিউমে কয়েক মিলিয়ন ডলার এর যে প্যাকেজ বা বান্ডেল তারা ট্রেড করে থাকে। আর এটা আমরা টপ টিয়ার মার্কেট বলছিলাম বা ইন্টার ব্যাংক মার্কেট বলছিলাম। এই মার্কেটে ছোট ছোট ট্রেডার যারা আছে সেগুলো তারা সেখানে অ্যাক্সেস করতে পারে না। এটা ছাড়া রয়েছে স্মল ব্যাংকগুলো আছে, তাছাড়া মাল্টিন্যাশনাল কোম্পানিজ গুলো আছে, এমএনসিস গুলো আছে। মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো মূলত এই ফরেন কারেন্সি মার্কেটে এনগেজড হয় বা ইনভলভ হয় মূলত তাদের রিস্ককে দূর করার জন্য, এটা হেজিং অ্যাক্টিভিটিস বলা হয়, হেজিং করার জন্য বলা হয়, রিস্ককে এলিমিনেট করার জন্য। যেহেতু তাদেরকে বিভিন্ন কারেন্সিতে ইনপুট ক্রয় করতে হয় বিভিন্ন দেশ থেকে, এবং বিভিন্ন দেশে তাদের আউটপুটগুলো সেট করতে হয়, তো তারা তাদের যে ইনকাম স্ট্রিম সেখানে বিভিন্ন ধরনের কারেন্সি থাকে। সেই কারেন্সিগুলো যেহেতু এক্সচেঞ্জ রেটটা ফ্ল্যাকচুয়েট করে, সে কারণে তাদেরকে এই ফরেন কারেন্সি মার্কেটে তারা ইনভলভ হয়ে, বিশেষ করে ফরওয়ার্ড কন্ট্রাক্ট এবং ফিউচার্স কন্ট্রাক্টের মাধ্যমে ফরেন কারেন্সি মার্কেটে ইনভলভ হয়ে এই এমএনসি গুলো বা যারা রিস্ককে এলিমিনেট করতে চায় তারা ইনভলভ হয়। এটাকে আমরা হেজার বলি, হেজিং অ্যাক্টিভিটিস বলা হয়, হেজিং রিস্ক এলিমিনেশন অ্যাক্টিভিটিস। এদের বাইরে একটা গ্রুপ আছে যারা ফরেন কারেন্সি মার্কেটে পার্টিসিপেট করে, যারা হচ্ছে এদের উল্টা, হেজিং অ্যাক্টিভিটিস বা হেজার যারা আছে, হেজারদের উল্টো, এদেরকে বলা হয় স্পেকুলেটরস বলা হয়। এরা রিস্কের উপর ব্যবসা করে, রিস্ককে এসিউম করে বা রিস্ককে প্রেডিক্ট করে তার থেকে তার থেকে তারা প্রফিট করার চেষ্টা করে। সোর্সের কথা বলেছিলাম, সোর্স এই ধরনের স্পেকুলেশন ব্যবহার করে বিলিয়নের মধ্যে বিলিয়নস অফ ডলার প্রফিট করেছে সেখান থেকে। তবে এটা নেগেটিভ সাইডও আছে, অপোজিট সাইডও আছে। অনেক সময় স্পেকুলেশন যদি সঠিক না হয় সেখান থেকে ব্যাপক পরিমাণে লসের একটা সম্ভাবনা থাকে। এবং কি কি ফ্যাক্টর এই ফরেন কারেন্সি মার্কেটে, ফরেন এক্সচেঞ্জ রেটকে, ফরেন কারেন্সি মার্কেটে মূলত কারেন্সি বিনিময় হয়, এক কারেন্সির সাথে আরেক কারেন্সি বিনিময় হয়। ফর এক্সাম্পল পাউন্ডের সাথে ডলার বিনিময় হয়,
বা ইয়েন এর সাথে ডলার বিনিময় হয়, ইয়েন এর সাথে পাউন্ড বিনিময় হয়, কেমন? সেখানে মূলত এক কারেন্সি থেকে অন্য কারেন্সি বিনিময় হয়ে থাকে। যে রেটে বিনিময়টা হয় সেটাকে বলা হয় এক্সচেঞ্জ রেট। যেটা বলা হয় এক্সচেঞ্জ রেট। এক্সচেঞ্জ রেটকে আমরা দুভাবে প্রকাশ করতে পারি। এক ডলার ইকুয়াল টু কত পাউন্ড সেটা প্রকাশ করতে পারি, অথবা এক পাউন্ড সমান কত ডলার সেটা প্রকাশ করতে পারি। দুটো একই ইনফরমেশন দেয় আমাদের। সুবিধা অনুযায়ী আমরা কখনো সাধারণত আমরা যেটা বড় কারেন্সি, যেটা ভ্যালুয়েবল কারেন্সি বা যেটা মূল্যটা বেশি, সেটাকে আমরা সেটা টার্মস আমরা অন্য কারেন্সিটাকে প্রকাশ করার চেষ্টা করি। যেমন এক পাউন্ড সমান কত ডলার প্রকাশ করার চেষ্টা করি, কারণ পাউন্ডের মূল্যটা ডলারের চেয়ে বেশি। আবার যখন আমরা ডলারের সাথে টাকার এক্সচেঞ্জ রেটটা প্রকাশ করি, তখন আমরা বলি যে $1 সমান কত টাকা, কারণ ডলারের মূল্যটা বেশি। যেটা মূল্য বেশি সেটা ইউনিটের সাপেক্ষে অন্য কারেন্সিগুলোর মূল্যটা আমরা প্রকাশ করার চেষ্টা করি। এটাকে বলা হয় এক্সচেঞ্জ রেট। যে যে দামে বা যে রেটে এক কারেন্সির সাথে অন্য কারেন্সি বিনিময় হচ্ছে সেটাকে বলা হয় এক্সচেঞ্জ রেট। বা অনেক সময় এটাকে বলা হয় নমিনাল এক্সচেঞ্জ রেট, যেটা আমরা ই দিয়ে লিখি সাধারণত আমরা প্রতীক হিসেবে। এই এক্সচেঞ্জ রেটটা চেঞ্জ হয়, ওভার টাইম চেঞ্জ হয়, কখনো বেশি হয় কখনো কম হয়, এটা মুভ করে। এই যে ইন্টারন্যাশনাল ট্রানজাকশনের জন্য এক দেশের থেকে অন্য দেশের যে বিনিময়গুলো হয়, এক্সপোর্ট ইম্পোর্ট যে হয় বা ট্রানজাকশন গুলো, ফরেন ট্রানজাকশন যেগুলো হয়, সেখানে এই ফরেন কারেন্সি বিনিময়ের প্রয়োজন পড়ে। ফরেন এক্সচেঞ্জ রেটটা সেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই এক্সচেঞ্জ রেটটা কেমন হবে, কোন দেশে কেমন হবে, সেটা নির্ভর করে সে দেশের এক্সচেঞ্জ রেট পলিসির উপর নির্ভর করে। ইন্টারন্যাশনাল মনিটারি সিস্টেম, এটাকে আমরা সাধারণত দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত 1942 বা 44 এই সময় আগ পর্যন্ত এক ধরনের ইন্টারন্যাশনাল মনিটারি সিস্টেম ছিল, যেটাকে বলা হয় গোল্ড স্ট্যান্ডার্ড বলা হয়। গোল্ডের সাথে অর্থের মূল্য নির্ধারণ করা হয়। এক ধরনের ফিক্সড এক্সচেঞ্জ সিস্টেম ছিল গোল্ড স্ট্যান্ডার্ড। অর্থাৎ $1 দিয়ে কতটুকু গোল্ড পাওয়া যায়, কত আউন্স গোল্ড পাওয়া যায়, কিংবা 1 পাউন্ড দিয়ে কত আউন্স গোল্ড পাওয়া যায়। তো এই যে গোল্ডের সাথে যেহেতু প্রত্যেকটা কারেন্সির বিনিময় মূল্য নির্ধারণ করা হতো, এই জন্য এটাকে বলা হতো গোল্ড স্ট্যান্ডার্ড। এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে প্রচলিত ছিল গোল্ড স্ট্যান্ডার্ডটা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ব্রেটন উডস বা ওয়ার্ল্ড ব্যাংকের আবির্ভাব যখন হয়, ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে একটা সিস্টেম তখন ডেভেলপ করা হয়। গোল্ডটাকে আর বেস হিসেবে ধরা হয় না, গোল্ড স্ট্যান্ডার্ড থেকে তখন বিশ্ব কেন্দ্রে আসে। তার পরিবর্তে ব্রেটন উডস সিস্টেম বলা হয় এটাকে। ব্রেটন উডস একটা সম্মেলনের মাধ্যমে এক্সচেঞ্জ রেট কেমন হবে বিভিন্ন দেশের, সেটা নির্ধারণ করা হয়। এটাকে বলা হয় ডলার স্ট্যান্ডার্ড বলা হয়। ডলারের সাথে ইউএস ডলারের সাথে বিভিন্ন দেশের কারেন্সিগুলোর মূল্য নির্ধারণ করা হয়। কেমন? তবে ডলারের সাথে গোল্ডের একটা বিনিময় মূল্য থাকে। এটা পুরোপুরি গোল্ড স্ট্যান্ডার্ড না, কিন্তু ডলারের সাথে গোল্ডের একটা বিনিময় মূল্য নির্ধারণ থাকে, কিন্তু অন্যান্য কারেন্সি যেগুলো আছে সেগুলোকে গোল্ডের সাথে ফিক্স না করে সেগুলোকে ডলারের সাথে সেগুলো এক্সচেঞ্জ রেটে ফিক্স করা হয়। ওই যে ডলার স্ট্যান্ডার্ড বলা চলে। এটা 1973 পর্যন্ত ছিল এই সিস্টেমটা, ব্রেটন সিস্টেমটা। 1973 পরে উন্নত দেশ যেগুলো আছে তারা মূলত এখান থেকে বের হয়ে আসলো। বের হয়ে এসে তারা তাদের যে এক্সচেঞ্জ রেট সেটাকে ফ্লোটিং করে দিল। সুতরাং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে 1973 পর্যন্ত যে সিস্টেমটা ছিল সেটা এক ধরনের ফিক্সড ছিল মোটামুটি। তবে এটাকে একটা লিমিটেড রেঞ্জের মধ্যে চেঞ্জ করা যেত। যে একটা ব্যাংকের মধ্যে কিছুটা বাড়ানো যেত, কিছুটা কমানো যেত, কিন্তু খুব বেশি বাড়ানো কিন্তু খুব বেশি কমানো যেত। সেক্ষেত্রে মেজর ডাইরেকশনের জন্য পারমিশন আছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এটা হলো আমাদের ইন্টারন্যাশনাল মনিটারি সিস্টেম। এবং 1973 পরে উন্নত দেশ যেগুলো আছে, আমেরিকা, ব্রিটেন, জার্মানি, এরা তাদের এক্সচেঞ্জ সিস্টেমটাকে ফ্লোটিং করে দিল। অর্থাৎ এটা কমপ্লিট ফিক্স করতো না। এটা মার্কেটের মাধ্যমে, ডিমান্ড সাপ্লাইয়ের মাধ্যমে এই এক্সচেঞ্জ রেটটা নির্ধারিত হতো। ফ্লাকচুয়েশন সৃষ্টি হলো এক্সচেঞ্জ রেটের মধ্যে। তবে উন্নয়নশীল দেশ যেগুলো আছে, ছোটখাটো দেশ যেগুলো আছে, তারা তাদের কারেন্সিকে পুরোপুরি ফ্লোট করেনি। তার পরিবর্তে তারা কোন একটা কান্ট্রির কারেন্সির সাথে নিজের কারেন্সিকে এটাকে বলে পেগিং করা বলে, টেক করে দিয়েছিল, আটকে দিয়েছিল। ডলারের সাথে হয়তো বাংলাদেশের কারেন্সিকে ফিক্স করে দেওয়া হলো। যেমন মনে করো $1 সমান 78 টাকা। এখন ডলারের সাথে আবার জার্মান যে কারেন্সি আছে, কিংবা জাপানের যে কারেন্সি আছে, বা ব্রিটিশ যে কারেন্সি আছে, সেটা কিন্তু ফ্লোটিং। অর্থাৎ ইউএস ডলারটা অন্যান্য উন্নত দেশের যে কারেন্সি গুলো আছে সেগুলোর সাথে ফ্লোট করছে, কিন্তু বাংলাদেশটা ইউএস এর সাথে ফিক্সড হয়ে আছে।
এখন ইউএসটা যেহেতু অন্য কারেন্সির সাথে ফ্লোটিং, সুতরাং বাংলাদেশ কারেন্সিটা ইউএস এর সাথে যুক্ত হয়ে তো এক ধরনের ফ্লোটিং পেয়ে যাচ্ছে। বাংলাদেশটা ইউএস এর সাথে ফ্লোট করছে, কেমন ইউএস এর সাথে ফিক্স হয়ে ফ্লোট করছে অন্য কারেন্সি গুলো। এটাকে বলে পেগ করা হয়, পেগিং এক্সচেঞ্জ রেট যেটাকে বলে পেগ করা হয়। এটা ছাড়া আরো অনেক ধরনের এক্সচেঞ্জ সিস্টেম আছে। পেগিংটা অনেকে ফলো করে, অনেকে আবার একটা ব্যান্ড ফলো করে, যেটা অনেক সময় বলা হয় ফ্লোটিং বাট নট পিওরলি ফ্লোটিং, যেটা অনেক সময় বলা হয় ডার্টি ফ্লোটিং। যে ফ্লোটিং আছে কিন্তু যদি খুব বেশি এক্সচেঞ্জ চেঞ্জ হয়ে নিচে নেমে যায় কিংবা খুব বেশি বেড়ে যায় তখন গভর্নমেন্ট ইন্টারভেনশন করে। গভর্নমেন্ট ফরেন কারেন্সি মার্কেটে ইন্টারভেনশন করে ফরেন কারেন্সি ক্রয় বিক্রয় করে এই কারেন্সিটা একটা ব্যান্ডের মধ্যে রাখার চেষ্টা করে। এটা হচ্ছে এক ধরনের ফ্লোটিং বাট ডার্টি ফ্লোটিং বা পিওর ফ্লোটিং। এই ধরনের এক্সচেঞ্জ সিস্টেম বর্তমানে চালু আছে। অনেক সময় একটা কারেন্সির সাথে পেগ না করে একটা বাস্কেট অফ কারেন্সির সাথে পেগ করা হয় বা ফিক্স করা হয় কারেন্সি, ডেভেলপিং কান্ট্রি কারেন্সি। আমরা কেন কারেন্সিটা চেঞ্জ হয় পিছনে কিছু ইকোনমিক ফ্যাক্টর দেখছি, ইকোনমিক পলিসি গভর্নমেন্ট আছে, মাইগ্রেশন পলিসি, ফিসক্যাল পলিসি, সেগুলোর কারণে এক্সচেঞ্জ রেটটা পরিবর্তন হতে পারে। তারপর বাজেট ডেফিসিট থাকলেও এক্সচেঞ্জ রেটটা মাত্রা কমে যায়। কোনো দেশের জিডিপি, এমপ্লয়মেন্ট বা রিটেল সেলস বা কনজিউমার কনফিডেন্স ইন্ডেক্স বলা হয়, যেখান থেকে পাওয়া যায় প্রোডাক্টিভিটি, এই সকল ফ্যাক্টরগুলো এক্সচেঞ্জ রেটকে প্রভাবিত করে। এগুলো বাংলাদেশে আপাতত এক্সচেঞ্জ রেটটা বৃদ্ধি, এক্সচেঞ্জ রেটটা স্ট্রঙ্গার হয় অন্য দেশের তুলনায়। যদি টাটাগুলো যদি আমরা খুব লক্ষ্য করি তাহলে দেশের কারেন্সি এক্সচেঞ্জ রেট স্ট্রঙ্গার হয় মানে দেশের কারেন্সি কম দিতে হয় অন্য দেশের কারেন্সি পাওয়ার জন্য। তাছাড়া পলিটিক্যাল ফ্যাক্টর আছে, পলিটিক্যাল কোনো ইভেন্ট ঘটলে, স্ট্যাটাস ঘটলে সেটাও কারেন্সির উপর একটা প্রভাব ফেলে। তাছাড়া আছে মার্কেট সাইকোলজি, মানে যদি মনে করে যে একটা ঘটনা ঘটতে পারে যে ঘটনাটা কারেন্সির গুরুত্বকে কমিয়ে দিবে, তাহলে সেই ঘটনা ঘটার আগে সেটা ফরেন কারেন্সি মার্কেটে তার একটা প্রভাব পড়ে। আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম গত ক্লাসে। আমরা আজকে আর দুটো বিষয় নিয়ে আলোচনা করবো আমরা, পরে আমরা আস্তে আস্তে শেষ করার চেষ্টা করবো। সেটা হলো ট্রেডিং স্ট্র্যাটেজিস নিয়ে আমরা আলোচনা করবো, কিছু কথা বলবো ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে। ফরেন কারেন্সি মার্কেটে কিভাবে কারেন্সি ট্রেড করা হয় এবং ট্রেডিং স্ট্র্যাটেজি মানে কি, কোন প্রক্রিয়া, কোন কৌশল ব্যবহার করে ফরেন কারেন্সি মার্কেট থেকে গেইন করার চেষ্টা করা হয়, প্রফিট করার চেষ্টা করা হয়। তো সাধারণত দু ধরনের টেকনিক ব্যবহার করে যারা ফরেন কারেন্সি মার্কেটে ইনভলভ হয়। ফরেন কারেন্সি মার্কেটে ইনভলভ হওয়াটা অনেকটা স্টক মার্কেট ইনভলভ হওয়ার মতো। যখন আমরা স্টক ট্রেড করতে চাই, স্টক কেনা বেচা করতে চাই, স্টক তো আর এমনি বাজারে পাওয়া যাবে না। যদি একটা মুদির দোকানে যে আমাকে স্টক দেন তারা দিতে পারবে না তোমাকে। কিংবা তুমি যদি স্টক এক্সচেঞ্জেও যাও, আগামীতে একটা স্টক এক্সচেঞ্জ আছে আমাদের, স্টক এক্সচেঞ্জ, সেখানে যে তুমি যদি বলো আমাকে একটা স্টক দেন, তারাও তোমাকে স্টক দিতে পারবে না, দিবে না। কারণ তোমাকে স্টক যদি কিনতে হয় তোমাকে যেতে হবে কার কাছে, অনেকগুলো ব্রোকার আছে স্টক যারা ক্রয় বিক্রয় করিয়ে দেয় তোমাকে, কেমন তো অনেকগুলো ব্রোকারেজ হাউস আছে, ব্রোকারেজ শপ আছে, বিভিন্ন জায়গায় আছে শহরে, যেমন জিসি মোড়ে আছে, দুর্গুলেশ্বর বাজারে এখানে একটা আছে, আগ্রাবাদে আছে ব্রোকারেজ হাউস। তোমাকে তার কাছে যেতে হবে, ব্রোকারেজ হাউসে যেতে হবে, যে তোমাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। সেখানে অ্যাকাউন্ট খুলে তোমার বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট বলা হয়, অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্টের মাধ্যমে তোমাকে এই স্টক বা বন্ড বা স্টক মার্কেটে যে সিকিউরিটিজ গুলো ট্রেড হয় সেগুলো তুমি ক্রয় বিক্রয় করতে পারবে। একটা প্রসেস আছে। সুতরাং স্টক কেনা বেচা করার জন্য অনেক সময় এগুলোকে ইকুইটি বলা হয়, ইকুইটি কেনা বেচা করার জন্য তোমাকে কি করতে হবে, ব্রোকারের কাছে যেতে হবে। ব্রোকারগুলোর সাথে আবার ব্রোকারগুলো হচ্ছে স্টক এক্সচেঞ্জের লিস্টেড থাকে তারা, এবং এই ব্রোকারদের মাধ্যমে আমরা স্টকগুলো ক্রয় কেনা বেচা করতে পারি আমরা। এবং এই যে যখন তুমি একটা স্টক কিনবে বা বিক্রি করবে, ব্রোকার তোমাকে সার্ভিস তোমাকে দিচ্ছে, তার বিনিময়ে তারা একটা কমিশন চার্জ করে, কমিশন থেকে বলা হয় ব্রোকারেজ ফি। স্টক কেনার জন্য তোমাকে একটা ফি দিতে হবে, নির্ধারণ করা থাকে যে কত টাকার জন্য কত টাকা ফি দিবে, তুমি কত পার্সেন্ট ফি দিবে, ফি একটা দিতে হবে। ওটা হচ্ছে ওদের লাভ। অনেক টাকা দিয়ে লাইসেন্স কিনে স্টক এক্সচেঞ্জ থেকে ব্রোকার ফার্ম গুলো, যে তারা লাভটা হলো যে তারা তখন ট্রেড করিয়ে দিবে তোমাকে, স্টক কিনে কিংবা বিক্রি করে দিবে, তার বিনিময়ে তারা একটা কমিশন পাবে সেখান থেকে। কমিশন বিজনেসটাকে এজেন্টগুলো কমিশন পায়, এটা তাদের লাভ। একইভাবে
এটা হচ্ছে আমাদের স্টক কেনা বেচার জন্য তোমাকে ব্রোকার হাউসের কাছে যেতে হবে। আর তুমি যদি ফরেন কারেন্সি কেনা বেচা করতে চাও তখন তোমাদের যেতে হবে ব্রোকারের কাছে না, তখন তোমাদের যেতে হবে ফরেন কারেন্সি যারা ডিল করে। কোনো একটা ব্যাংক ফরেন কারেন্সির ডিলার ফরেন কারেন্সি কিনে এবং বিক্রি করে, তাদের কাছে তোমাকে যেতে হবে, যে সেখানে তোমাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। যারা ফরেন কারেন্সি অ্যাকাউন্ট খুলে বা ফরেন কারেন্সি ডিল করে, তোমাকে এইচএসবিসি এইচএসবিসি ব্যাংক আছে, সেখানে যে তোমরা একটা ফরেন কারেন্সি অ্যাকাউন্ট খুলতে পারো, তার মাধ্যমে তোমরা ফরেন কারেন্সি কেনা বেচা করতে পারো। এটা তুমি ফরেন কারেন্সি মার্কেটে তুমি প্রবেশ করবে, ফরেন কারেন্সি মার্কেটে তুমি এনগেজ হবে, সেখানে তুমি ফরেন কারেন্সি কিনতে পারবে, বিক্রি করতে পারবে, তোমার অ্যাকাউন্টে ডলার রাখতে পারবে, পাউন্ড রাখতে পারবে, এবং এক বছর পরে যদি ডলারের মূল্য বৃদ্ধি পায়, টাকা রাখলে তোমার যে লাভ হতো, ডলার রাখলে তোমার লাভ দেখা যাবে বেশি হচ্ছে সেখানে। অর্থাৎ একই রকম প্রায়, তবে ফরেন কারেন্সি যারা ডিল করে, যে সকল কোম্পানিগুলো, ব্যাংকগুলো বা কোম্পানিগুলো যারা ফরেন কারেন্সি ডিল করে, তাদের কাছে তোমাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্টের মাধ্যমে তুমি ফরেন কারেন্সি কিনতেও পারবে, বিক্রি করতে পারবে। তো এখানে কতগুলো স্পেশাল টার্ম ব্যবহার করা হয়। যখন আমরা ফরেন কারেন্সি কিনি, তো আমাদের বিভিন্ন ধরনের ফরেন কারেন্সি থাকে অ্যাকাউন্টের মধ্যে। আমাদের সেখানে পাউন্ড থাকতে পারে, ইয়েন থাকতে পারে, কেমন ইউরো থাকতে পারে, বিভিন্ন ধরনের কারেন্সি থাকতে পারে, রিয়াল থাকতে পারে, সৌদি রিয়াল থাকতে পারে। তো এখন যখন আমরা একটা কারেন্সি কিনি, তখন আমরা বলি যে আমি লং পজিশনে আছি। এগুলো কারেন্সি পজিশন নেওয়া। যখন একটা কারেন্সি মার্কেটে একটা কারেন্সি ট্রানজাকশন আমি ইনভলভ হব, তখন আমি একটা পজিশন নিলাম। এই পজিশনটাকে বলা হয়, কোনো পজিশনকে বলা হয় লং পজিশন, কোনো পজিশনকে বলা হয় শর্ট পজিশন। যখন আমি কারেন্সি কিনি, কোনো ডলারে কিনলাম, কেমন, তো একটা কারেন্সি কিনলে আরেকটা কারেন্সি বিক্রি করতে হয়। কিন্তু আমি যখন যেটা বলছিলাম, যে ফরেন কারেন্সি যখন আমরা কিনি, একটা কারেন্সি কিনলে আরেকটা কারেন্সি বিক্রি করতে হয়। আমি যদি ডলার কিনি, তাহলে আমাকে টাকা বিক্রি করতে হবে, অথবা আমাকে পাউন্ড বিক্রি করতে হবে। ডলার পাওয়ার জন্য আমাকে কোনো না কোনো কারেন্সি আমাকে সারেন্ডার করতে হবে। সারেন্ডার করে আমি যে কারেন্সিটা আমি রিজার্ভ করছি সেটা আমি পাবো। অর্থাৎ একটা কারেন্সি কেনার অর্থ হচ্ছে অন্য কারেন্সি বিক্রি করা, কেমন। যেহেতু এখানে কারেন্সি দিয়ে কারেন্সি বিক্রি করতে হয়, তো একটা কারেন্সি, এখানে দুটো ঘটনা একসাথে ঘটবে। যখন আমি কারেন্সি মার্কেটে যাব, আমার পজিশন চেঞ্জ করব, তখন আমি একটা কারেন্সি কিনবো, অর্থ হচ্ছে না একটা কারেন্সি বিক্রি করছি। আমি ডলার কিনতে পারি টাকা বিক্রি করে, কিংবা আমার কাছে যদি পাউন্ড থাকে, আমি পাউন্ড দিয়ে আমি ডলার কিনতে পারি, কিংবা ইয়েন দিয়ে আমি ডলার কিনতে পারি। আমি যদি ইয়েন দিয়ে ডলার কিনি, তাহলে হচ্ছে আমার ডলারের পজিশন হচ্ছে লং পজিশন, ডলারটা আমি কিনছি। আর ইয়েনটা যখন আমি বিক্রি করছি, ইয়েনের পজিশন হচ্ছে আমার শর্ট পজিশন। যেহেতু ফরেন কারেন্সি মার্কেটে একটা কারেন্সি কেনা হয়, সাথে সাথে সাইমultaneously একটা কারেন্সি বিক্রি করা হয়, সেজন্য এখানে বলা হয় যে কোন কারেন্সিতে আমার লং পজিশন আছে, কোন কারেন্সিতে আমার শর্ট পজিশন আছে। যে কারেন্সিতে আমি কিনছি সেটা হচ্ছে আমার লং পজিশন, আর যে কারেন্সি আমি বিক্রি করছি সেখানে আমার হচ্ছে শর্ট পজিশন। অর্থাৎ আই এম শর্ট ইন ইয়েন, লং ইন ডলার। তার মানে আমি ডলার কিনছি, ইয়েন বিক্রি করছি, বা ইয়েন দিয়ে আমি ডলার কিনছি। তো এটা হলো আমাদের কিছু টেকনিক্যাল টার্ম, যে লং পজিশন থাকে, শর্ট পজিশন থাকে ফরেন কারেন্সি মার্কেটে। এবং ফরেন কারেন্সি মার্কেটে যে আমরা ট্রেড করব, কোনটা কিনবো কোনটা বিক্রি করব, সেখানে কিছু ট্রেডিং স্ট্র্যাটেজিস ব্যবহার করা হয়, কিছু কিছু নিয়ম নীতি ব্যবহার করা হয়, কিছু টেকনিক ব্যবহার করা হয়, যেগুলোর মাধ্যমে যে কোন কারেন্সির সাধারণত ইনভেস্টররা চেষ্টা করে যে একটা কারেন্সির মূল্য কত হওয়া উচিত, বা এটার ইন্ট্রিনসিক ভ্যালু কত, একটা কারেন্সি ট্রু ভ্যালু কত, সেটা জানার চেষ্টা করে। স্টক কেনা বেচার সময় একই টেকনিক অ্যাপ্লাই করে। একটা স্টকের মূল্য কত হওয়া উচিত, এই যে একটা বাটা কোম্পানির শেয়ার 5,000 টাকায় বিক্রি হচ্ছে, এটা ট্রু ভ্যালু, এটা কি আসলে এটা প্রকৃত মূল্য, নাকি এটা এটা ওভার ভ্যালুয়েশন করা হচ্ছে, নাকি এটা আন্ডার ভ্যালুয়েশন করা হচ্ছে। আমি যদি মনে করি যে 5,000 টাকায় একটা বাটা কোম্পানির স্টক বিক্রি হচ্ছে, কিন্তু এটার প্রকৃত মূল্য হচ্ছে 6,000 টাকা, ট্রু ভ্যালুটা হচ্ছে, অর্থাৎ এটা মূল্যটা 6,000 টাকা হওয়া উচিত, অর্থাৎ এটা আন্ডার ভ্যালুড হিসেবে আছে মার্কেটে। সেক্ষেত্রে আমি বাটার স্টকটা আমি কিনে ফেলবো বাজার থেকে, কারণ এটা মূল্যটা আসলে আলটিমেটলি 6,000 টাকায় উঠে যাবে। যদি উঠে যায় তাহলে আমার 1,000 টাকা লাভ হবে।
কেমন, যখন আমি এটা বিক্রি করে দেবো ৬,০০০ টাকা, অথবা আমি যদি মনে করি এটা ওভার ভ্যালুড, যে আসলে এটার মূল্য ৬,০০০ টাকা ৫,০০০ টাকা হওয়া উচিত না, এটার মূল্য আসলে ৪,০০০ টাকা, কিন্তু মানুষ এটার মূল্যটা বাড়িয়ে দিয়েছে উল্টোপাল্টা ট্রেডিং করে। কেমন, তখন মানুষ কি করবে, যার কাছে বাটার স্টক আছে সে সেটা বিক্রি করে দেওয়ার চেষ্টা করবে। এখন বিক্রি করলে সে ৫,০০০ টাকা পাবে, আর যদি কিছুদিন পরে বিক্রি করে তখন সেখান থেকে ৪,০০০ টাকা পাওয়ার সম্ভাবনা আছে, যেহেতু এটা ওভার ভ্যালুড হিসেবে আছে সেই কারণে। সুতরাং একটা একটা অ্যাসেট যখন স্টক, বন্ড বা ফরেন কারেন্সি যখন কেনার চেষ্টা করা হয়, বা কিনবে কি কিনবে না মানুষ চিন্তা করে, কিনবে নাকি বিক্রি করবে সে চিন্তা করে, তখন মানুষ চেষ্টা করে সেই অ্যাসেটের, সেই কারেন্সি বা স্টক বা বন্ডের ট্রু ভ্যালুটা কত, প্রকৃত মূল্যটা কত হওয়া উচিত, ইন্ট্রিনসিক ভ্যালু বলা হয় অনেক সময়, ইন্ট্রিনসিক ভ্যালুটা কত হওয়া উচিত সেটা খুঁজে বের করার চেষ্টা করে। কেমন, এই যে একটা অ্যাসেটের যে ইন্ট্রিনসিক ভ্যালু বা ট্রু ভ্যালু খুঁজে বের করার চেষ্টা করা, এই উপায়টাকে বলা হয় ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। কোম্পানি যে স্টক এক্সচেঞ্জে অ্যাপ্লাই করা হয়, কোম্পানির ট্রু ভ্যালু কত হয়, ফান্ডামেন্টালসটা কেমন, কি পরিমাণ অ্যাসেট আছে, নেট অ্যাসেট ভ্যালু কত, কোম্পানি থেকে বিক্রি করলে কি পরিমাণ টাকা পাওয়া যাবে, পরিমাণ অ্যাসেট পরিমাণ স্টক সেটাকে রিপ্লেস করছে কিনা, এই যে এটাকে বলা হয় ট্রু ভ্যালু খুঁজে বের করার চেষ্টা করা, এটাকে বলা হয় ফাইন্ড ট্রু ভ্যালু অফ কারেন্সি। এটাকে বলা হয় ইন্ট্রিনসিক ভ্যালু, অন্তর্নিহিত মূল্য, ইন্ট্রিনসিক ভ্যালু of an asset. An asset টা হলো কারেন্সি, কারেন্সি অফ এ কান্ট্রি। একটা কারেন্সির প্রকৃত মূল্য খুঁজে বের করা, এই যে আমরা বিভিন্ন ডেটার কথা বলেছি, জিডিপি ফিগার দেখা, এমপ্লয়মেন্ট ফিগার দেখা, তারপরে প্রোডাক্টিভিটি বাড়ছে কিনা সেটা দেখা, এরকম বিভিন্ন যে ডেটাগুলোর কথা বলেছি আমরা, সেগুলো অ্যানালাইসিস করে একটা সিদ্ধান্ত উপনীত হওয়া যে ওই দেশের যে কারেন্সিটা আছে সেটা প্রকৃত মূল্যটা রিপ্রেজেন্ট করছে কিনা। যদি প্রকৃত মূল্য চেয়ে বেশি রিপ্রেজেন্ট করে সে কারেন্সি বিক্রি করে দেওয়ার চেষ্টা করবে, আর যদি সেটা প্রকৃত মূল্য চেয়ে কম মূল্য নির্দেশ করে, আন্ডার ভ্যালুড হয় কারেন্সিটা, তবে কারেন্সিটা কেনার চেষ্টা করবে একজন ইনভেস্টর। এটা বলা হচ্ছে, এটাকে বলা হয় যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। আরেকটা অ্যানালাইসিস আছে যেটাকে বলা হয় টেকনিক্যাল অ্যানালাইসিস, দুটো বলতে অ্যানালাইসিস আছে, এটাকে একটা বিশ্লেষণ করবো। এই প্রথম সেকেন্ড দুটো স্ট্র্যাটেজি আছে, একটা হলো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, যার মাধ্যমে একটা অ্যাসেটের বা ফরেন কারেন্সির, দেশের কারেন্সির প্রকৃত মূল্যটা খুঁজে বের করার চেষ্টা করা হয়। আরেকটা টেকনিক আছে যেখানে প্রকৃত মূল্য খুঁজে বের করার চেষ্টা করা হয় না, তার পরিবর্তে হিস্টোরিক্যাল ডেটাগুলোকে অ্যানালাইসিস করা হয়, এটা বলা হয় টেকনিক্যাল অ্যানালাইসিস। একটা কারেন্সি, একটা অ্যাসেট বিগত সময়ে কিরকম বিহেভ করেছে, কখন বেড়েছে কখন কমেছে, ট্রেন্ডটা কেমন, সেটাকে চার্টিং করে, ট্রেন্ড বিশ্লেষণ করে, বুকিং অ্যাভারেজ তৈরি করে, বিভিন্ন উপায়ে ইন্ডেক্স তৈরি করে, বিভিন্ন ভাবে সেখান থেকে প্রেডিক্ট করার চেষ্টা করা হয় ভবিষ্যতে কোন দিকে যাবে, বিগত সময়টা এইভাবে বিহেভ করেছে, তার উপর ভিত্তি করে বর্তমান সময় থেকে শুরু করে ভবিষ্যতে এটা কোন দিকে মুভ করতে পারে, তার একটা গতি প্রকৃতি খুঁজে বের করা। এটাকে বলা হয় টেকনিক্যাল অ্যানালাইসিস, পাস্ট বিহেভিয়ার থেকে ফিউচার বিহেভিয়ার খুঁজে বের করা। একজন ব্যক্তি বিগত সময়ে কিরকম আচরণ করেছে তার উপর নির্ভর করে সে ভবিষ্যতে কিরকম আচরণ করবে, তাই না? এটা হচ্ছে পাস্ট অ্যানালাইসিস করে ফিউচার প্রেডিক্ট করা। ঠিক একইভাবে একটা স্টক বা একটা অ্যাসেট বা একটা ফরেন কারেন্সি বিগত সময়ে কেমন আচরণ করেছে তার উপর ভিত্তি করে ভবিষ্যতে কেমন আচরণ করতে পারে, কিরকম ভ্যালু তার থাকতে পারে, এক্সচেঞ্জ করতে পারে, সেটাকে বিশ্লেষণ করা, এটাকে বলা হয় টেকনিক্যাল অ্যানালাইসিস বলা হয়। এই ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে আমরা একটা এক্সাম্পল ব্যবহার করে দেখাবো যে কিভাবে একজন ট্রেডার কিভাবে ফরেন ট্রেডে অন্তর্ভুক্ত হয়ে সম্পাদন করে সেখান থেকে সে প্রফিট করতে পারে। তো আমরা এখানে একটা এক্সাম্পল শুধুমাত্র দেখাবো এই ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের। এটাকে বলবো আমরা যে টেকনিক, ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের যে একটা টেকনিক আমরা বিশ্লেষণ করব, সেটাকে বলা হয় ফরেন ক্যারি ট্রেড। যেটা বলা হয় ক্যারি ট্রেড, সংক্ষেপে ক্যারি ট্রেড।
ফরেন কারেন্সি ক্যারি ট্রেড বলা হয় এটাকে। তো এই ক্যারি ট্রেডটা হলো যে ট্রেডার যারা আছে তারা ফরেন কারেন্সি মার্কেটে দেখে যে ফরেন কারেন্সি গুলো বা ফরেন কারেন্সির বেসড যে অ্যাসেট গুলো আছে সেগুলো কি রকম ইন্টারেস্ট রেট অফার করছে। যখন ব্যাংকে কারেন্সি রাখবে, টাকা রাখবে, আমরা সাধারণত লোকাল কারেন্সিতে টাকা রাখি, ডোমেস্টিক কারেন্সিতে টাকা রাখি আমরা সাধারণত, তাই না? এগুলো ফরেন কারেন্সি মার্কেট নয়, এগুলো লোকাল কারেন্সি মার্কেট। তো সেখান থেকে আমরা একটা ইন্টারেস্ট রেট পাই। ব্যাংকে টাকা রাখলে সেখান থেকে 5% যদি ইন্টারেস্ট হয়, তাহলে 1000 টাকা থেকে 1050 টাকা পাবো আমি এক বছর পরে, কেমন? ঠিক একইভাবে যখন ফরেন কারেন্সিতে আমি আমার অ্যাসেট রাখবো, যদি ডলারে টাকা রাখি, ডলার যদি আমাকে 22% ইন্টারেস্ট যদি অফার করে আমাকে, তাহলে $1000 যদি আমার অ্যাকাউন্টে রাখি, ফরেন কারেন্সি অ্যাকাউন্টে রাখি, তাহলে এক বছর পরে সেই টাকাটা ভিত্তিতে $1020 হয়ে যাবে, তাই না? সুতরাং এক একটা কারেন্সি বা এক একটা দেশ এক এক রকম ইন্টারেস্ট অফার করে। সব কারেন্সি তোমাকে একই ইন্টারেস্ট দিবে না। টাকা তোমার টাকায় রাখলে যদি 5% ইন্টারেস্ট পাও, তাহলে এই না যে তুমি ডলারে রাখলেও 5% ইন্টারেস্ট পাবে, কিংবা পাউন্ডে রাখলেও 5% ইন্টারেস্ট পাবে। এক এক কারেন্সি ইন্টারেস্ট রেট এক এক, বা এক এক কারেন্সির অ্যাসেটের কারেন্সি বেসড কিছু অ্যাসেট আছে। আমি যদি ফরেন কারেন্সি দিয়ে কোনো অ্যাসেট কিনি, তো মনে করো নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ থেকে আমি একটা IBM এর একটা শেয়ার কিনলাম, বা মাইক্রোসফটের একটা শেয়ার কিনলাম, বা গুগলের একটা শেয়ার কিনলাম, সেক্ষেত্রে আমাকে ডলার দিয়ে সেই শেয়ারটা কিনতে হবে, টাকা দিয়ে কেনা যাবে। তাহলে আমি যে রিটার্নটা পাবো, বা আমাকে যে ডিভিডেন্ড দিবে, বা আমাকে যে আর্নিংসটা দিবে, সেটা আমাকে ডলারে দিবে, তাহলে রিটার্নটা আমি ডলারে পাবো, কেমন? সুতরাং এক এক কারেন্সি বেসড অ্যাসেট, এক এক কারেন্সি থেকে যে রিটার্নটা পাওয়া যাবে সেটা সেই কারেন্সিতেই দেওয়া হবে। মানে টাকায় আমি ইনভেস্ট করলে, বা টাকায় আমি অ্যাকাউন্ট রাখলে, আমি যে ইন্টারেস্ট পাবো সেই টাকাই আমাকে দেওয়া হবে। কিন্তু আমি যদি ডলারে আমি অ্যাকাউন্টে টাকা রাখি, বা ডলারের কোনো অ্যাসেট কিনে আমি, সেখান থেকে যে রিটার্ন আমি পাবো সেটা আমি ডলার ট্রান্সফার করবো, ডলারের মাধ্যমে পাবো, কেমন? পরে সেটাকে অন্য কারেন্সিতে কনভার্ট করতে পারবো রিটার্ন পাওয়ার পরে। তো এই ক্যারি ট্রেডের ক্ষেত্রে একজন ইনভেস্টর যে দিকটাকে লক্ষ্য রাখেন, যেহেতু বিভিন্ন দেশের কারেন্সি বিভিন্ন রকম ইন্টারেস্ট রেট দেয়, সেই কারণে একজন ক্যারি ট্রেডের উপর বেসড করে ইনভেস্টর যখন ইনভেস্ট করে, তখন সাধারণত সে যে কারেন্সি বেশি ইন্টারেস্ট রেট দেয় সেখানে সে ইনভেস্টমেন্ট করার চেষ্টা করে। মনে করো দুটো কারেন্সি আছে, মনে করো রাশিয়ান কারেন্সি, যেটাকে রুবল বলা হয়, আর একটা মনে করো US ডলার, কিংবা জাপানিজ ইয়েন, কেমন? এখন মনে করো জাপানে গভর্নমেন্ট ইন্টারেস্ট খুব কম দেয়। জাপান 2000 সালের দিকে, 1999 2000 এই সময়ের দিকে জাপানিজ গভর্নমেন্টের যে ইন্টারেস্ট দিত জাপানিজ কারেন্সির উপরে, সেটা প্রায় জিরোর কাছাকাছি ছিল, জিরোর মতো সেটা। জাপানিজ ইন্টারেস্টের পরিমাণ প্রায় জিরো ছিল। অর্থাৎ কেউ যদি জাপানি কারেন্সিতে ইনভেস্ট করে, তাহলে সেখান থেকে সে রিটার্ন পাবে না, ইন্টারেস্ট পাবে না সেখান থেকে। অথবা উল্টো দিক থেকে চিন্তা করলে, কেউ যদি বড় করে জাপানিজ কারেন্সিতে, তাকেও সেখানে কোনো ইন্টারেস্ট দিতে হবে না, যদি জিরো ইন্টারেস্ট ধরা হয় সেখানে, কেমন? কিন্তু অন্য কারেন্সিতে, মনে করো US কারেন্সিতে ইন্টারেস্ট হচ্ছে 5%। কেউ যদি US ডলারকে যদি ইনভেস্টমেন্ট করে, কারেন্সি যদি রাখে, সেখান থেকে সে মনে 5% ইন্টারেস্ট পাবে। কিন্তু সে যদি ইয়েনে টাকা রাখে, সেখান থেকে সে কোনো ইন্টারেস্ট পাবে না, কেমন? আমি এটা সংখ্যার মাধ্যমে দেখাবো। এটা তার আগে একটু কথা বলে রাখি, সেটা হলো ফরেন কারেন্সি মার্কেটের একটা স্পেশালিস্টিস আছে সেখানে। এটা ইকুইটিস মার্কেট কিংবা অন্য মার্কেটে যেটা দেখা যায় না, যে ফরেন কারেন্সি মার্কেটে লাভ করার সুযোগ অনেক বেশি, সেখানে অনেক বেশি লাভ করা যায়, অল্প দিনে ধনী হয়ে যাওয়া যায় ফরেন কারেন্সি মার্কেটে এনগেজ করে, যদি সাকসেসফুল ট্রেডার যদি হওয়া যায়। সেটা কিভাবে? সেটা হলো যে এখানে এটাকে বলা হয় যে আমরা যখন অ্যাকাউন্ট খুলি ফরেন কারেন্সি মার্কেট কিংবা স্টক মার্কেটে, সেখানে একটা অপশন থাকে অ্যাকাউন্ট খোলার সময়, যেটাকে বলা হয় লিভারেজ বলা হয়। লিভারেজ এটাকে পরে ব্যাখ্যা করব। লিভারেজ মানে তোমার কাছে আছে 100 টাকা, কিন্তু তুমি ইনভেস্ট করতে পারবে 1000 টাকা, কেমন? বাকি টাকাটা কোথায় যাবে? বাকি টাকাটা তুমি যেখানে অ্যাকাউন্ট করেছো যার কাছে, সে তোমাকে লোন দিবে সে টাকাটা, কেমন? অর্থাৎ তুমি 100 টাকা দিয়ে, তোমার আছে 100 টাকা, কিন্তু তুমি ইনভেস্ট করতে পারছো 1000 টাকা। এই যে অল্প টাকা দিয়ে বেশি ইনভেস্ট করা যাচ্ছে, অন্যের টাকাও তুমি ইনভেস্ট করতে পারছো, সেখান থেকে লাভ পেলে সেটা তুমি পাবে, তো ও পাবে না, কেমন? এটাকে বলা হচ্ছে লিভারেজ বলা হয়। লিভারেজ অল্প টাকা দিয়ে অল্প টাকা ইনভেস্ট করে
বেশি টাকা ইনভেস্টমেন্টের সুযোগ লাভ করা। অল্প টাকা আছে, নিজের টাকা অল্প, অন্য টাকা যুক্ত করে সেটাও ইনভেস্ট করে 100 টাকার আছে তোমার কাছে, তুমি 1000 টাকা ইনভেস্ট করতে পারবে। এটাকে বলা হয় লিভারেজ বলা হয়। লিভারেজ রেশিও আছে বিভিন্ন রকম, 50:1 হতে পারে। 50:1 হওয়ার অর্থ হচ্ছে তুমি তোমার কাছে 1 টাকা আছে তোমার অ্যাকাউন্টে, তুমি 50 টাকার ফরেন কারেন্সি কিনতে পারবে। এটা হচ্ছে লিভারেজ হচ্ছে 50:1। তো লিভারেজটা বেশি হতে পারে, লিভারেজটা 200 হতে পারে, 200:1 হতে পারে। তার মানে তোমার কাছে $1 আছে, কিন্তু তুমি ইচ্ছা করলে $100 ফরেন কারেন্সি কিনতে পারবে, $100 সমপরিমাণ বিদেশি পাউন্ড কিনতে পারবে। লিভারেজ অত্যন্ত হাই। ফরেন কারেন্সি মার্কেটে যে লিভারেজ যেটা আছে সেটা অত্যন্ত হাই, এবং এই লিভারেজটা হাই হওয়ার কারণে সেখানে প্রফিট রেটটা অনেক বেশি হয়। তুমি 100 টাকা ইনভেস্ট করে তুমি যে 1000 টাকা ইনভেস্টমেন্টের সুযোগ পাচ্ছ, মনে করো তুমি 1000 টাকা ইনভেস্ট করে সেখান থেকে মনে করো 100 টাকা রিটার্ন লাভ করবে 1000 টাকা থেকে। কিন্তু যখন তুমি প্রফিট ক্যালকুলেট করবে, প্রফিট ক্যালকুলেশন সময় তুমি তোমার ইনভেস্টমেন্টের ভিত্তিতে প্রফিট ক্যালকুলেট করবে। তুমি 100 টাকা ইনভেস্টমেন্ট করেছো, 100 টাকা লাভ করেছো। তুমি যে 1000 টাকা ইনভেস্টমেন্ট করেছো সেটার বেসিসে প্রফিট ক্যালকুলেট করবে। বাকি টাকাটা তো তুমি ইনভেস্ট করো, বাকি টাকাটা তোমাকে কোম্পানি দিয়েছে, তোমাকে লোন হিসেবে দিয়েছে তোমাকে, কেমন? সেই কারণে এই যে প্রফিট রেটটা 100% হয়ে যাবে। যদিও তোমার 1000 টাকার কনটেক্সটে তুমি হয়তো 10% বা 5% প্রফিট করছো, কিন্তু যখন তুমি তোমার ইনভেস্টমেন্টের সাপেক্ষে প্রফিটটাকে এস্টিমেট করবে, তখন দেখবে যে প্রফিটটা অত্যন্ত বেশি। 100 টাকা দিয়ে তুমি 100 টাকা লাভ করে ফেলছো সেখানে, যেহেতু বাকি 1000 টাকা যেটা লিভারেজের কারণে তুমি এই প্রচুর প্রচুর পরিমাণে লাভ করতে পারছো সেখান থেকে। সেই জন্য ফরেন কারেন্সি মার্কেটটা অত্যন্ত এক্সোটিক, অত্যন্ত লুক্রেটিভ, অত্যন্ত আকর্ষণীয়। যারা ফরেন কারেন্সিকে ভালো প্রেডিক্ট করতে পারে বা বুঝতে পারে, তাদের জন্য অত্যন্ত লোভনীয় ফরেন কারেন্সি মার্কেটটা। এখানে লিভারেজটা অত্যন্ত বেশি, কিন্তু এটা মনে রাখতে হবে যে এটা অপোজিট দিকেও কাজ করে। এটা ডাবল এজড ড্যাগারের মতো, দুদিকে ধারালো ছুরির মতো, দুদিকেই কাটে। এটা তোমার যেমন লাভের সুযোগ আছে, আবার খুব দ্রুত পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। যদি প্রেডিকশন ঠিক মতো করতে না পারো, তাহলে তোমার এই যে 100 টাকা ইনভেস্টমেন্ট করে বা যে 100 টাকা লাভের সুযোগ ছিল, তুমি 100 টাকা কোর্টে হারিয়ে ফেলতে পারো যদি তুমি রং প্রেডিকশন করো। 100 টাকা ছিল নীল হয়ে যেতে পারে, একেবারে তুমি পুরো টাকাটাই তোমার চলে যেতে পারে। কেমন? দুদিকেই সুযোগ আছে, আবার রিস্কও আছে। অর্থাৎ এই বিজনেসটা অত্যন্ত রিস্কি বিজনেস। যারা ভালো বুঝে ফরেন কারেন্সি মার্কেটে ভালো প্রেডিক্ট করতে পারে, তারা কি করতে পারে, এখান থেকে অল্প দিনে সে দ্রুত ধনী হয়ে যেতে পারে। কেমন? তবে যারা নতুন ট্রেডার যারা আছে, যারা নোভিস ট্রেডার, নিউ ট্রেডার যারা আছে, তাদের জন্য ভিন্ন ভিন্ন কিছু অ্যাকাউন্ট, কিছু অপশন আছে, কিছু ট্রেডিং স্ট্র্যাটেজি আছে। কেমন? অর্থাৎ ট্রেডিং স্ট্র্যাটেজি বিভিন্ন রকম আছে। যে তারা যখন ট্রেড করে তখন অর্ডার প্লেস করা যায়, এগুলো পরে আবার সংক্ষেপে লিখবো এগুলো কিভাবে অর্ডার প্লেস করা হয়। অনেকগুলো অর্ডারের বিভিন্ন টাইপ আছে। কেমন? একটা হচ্ছে যে মার্কেট যে রেট আছে সেটাই ক্রয় করে দেয় বা বিক্রয় করে। কেমন? আবার অনেক সময় যে প্রফিটের একটা মাত্রা আছে, যে আমার প্রফিটটা যদি এতটাই যায় 5% বা 10% যদি যায়, আমার ফরেন কারেন্সি তুমি বিক্রি করে দিবে, আর বেশি বাড়ার দরকার নেই, প্রফিটটা আমি সেখান থেকে কালেকশন করে দিব। 10% পর্যন্ত দিয়েছে, পরে কোন দিকে যায় সেটা আমার বিবেচনা করার দরকার নেই, 10% প্রফিটটা আমি কালেকশন করে দিব। কেমন? এটা হচ্ছে রিস্ক অ্যাভয়েড করা। আরেকটা হচ্ছে যে লসটাও অনেক কম হয়ে যেতে পারে। আমি একটা অর্ডার প্লেস করতে পারি, লসটাকে লিমিট করার একটা অপশন আছে। যে বলা হয় যে আমার কারেন্সি মূল্য মনে করো ডলারের সাথে পাউন্ডের বিনিময় হয়, মনে করো বর্তমানে হচ্ছে এক পাউন্ড দিয়ে 1.20 ডলার পাওয়া যায়। মনে করো তুমি এখন মার্কেটে অর্ডার প্লেস করলে, যদি তোমার কাছে মনে করো পাউন্ড আছে, কেমন? এই পাউন্ডের মূল্য কি হবে ভবিষ্যতে তুমি জানো না। তো তুমি এই ডিলার যারা আছে, যেখানে অ্যাকাউন্ট রয়েছে কোম্পানি, তাকে বলে দিতে পারো যে ডলারের মূল্য যদি এমন হয় যে 1 পাউন্ড সমান 1.20 ডলার কারেন্ট এক্সচেঞ্জ রেটটা হবে। কেমন? কিন্তু মার্কেট যদি ফ্লাকচুয়েশনের মাধ্যমে ভবিষ্যতে যদি দেখা যায় যে 1 পাউন্ড সমান 1.50 ডলার হয়ে যাচ্ছে, অর্থাৎ ডলারের মূল্যটা কমে যাচ্ছে, পাউন্ডের মূল্যটা বাড়ছে, তাহলে আমার এই ফরেন কারেন্সিটা বিক্রি করে দিবে, যাতে আমার লসটা আর বেশি না হয়। আমি যদি এটাকে ডলারকে যদি ধরে রাখি, তাহলে আমার হয়তো মার্কেটে দেখা যাবে যে আরো কিছুদিন পরে 1 পাউন্ড সমান 2 ডলার হয়ে যাচ্ছে। তার মানে 2 ডলার দিয়ে আমাকে তখন 1 পাউন্ড কিনতে হবে, আমার লসটা অনেক বেড়ে যাচ্ছে। এই লসকে মিনিমাইজ করার জন্য সুযোগ আছে। সুতরাং নিউ ট্রেডার যারা আছে, তারা ওই রিস্কে যায় না, রিস্কটাকে তারা অ্যাভয়েড করার অপশন তাদের আছে।
শুধু তাই না, আরো কিছু ট্রেডিং স্ট্র্যাটেজি আছে। আমরা বলেছি যে একটা হচ্ছে স্পট ট্রেডিং স্ট্র্যাটেজি। স্পট ট্রেডিং স্ট্র্যাটেজি ছাড়াও একটা আছে যে অপশন ট্রেডিং স্ট্র্যাটেজি আছে, কিংবা ফরওয়ার্ড ট্রেডিং স্ট্র্যাটেজি আছে, কিংবা ফিউচার্স ট্রেডিং স্ট্র্যাটেজি আছে। সেগুলোর মাধ্যমেও এই রিস্ককে অ্যাভয়েড করা যায়। রিস্ক অ্যাভয়েড করা যায়। সুতরাং শুধুমাত্র যে স্পেকুলেটর যারা আছে, যারা রিস্ক নিয়ে বিজনেস করতে চায়, তাদের জন্য সুযোগ আছে ফরেন কারেন্সি মার্কেট থেকে প্রফিট করার, বা লসকে তারা যেহেতু ভয় পায় না, লসকে তারা সম্মুখীন হতে পারে। নিউ ট্রেডার যারা আছে, যারা মার্কেটকে ভালো বুঝে না, তাদের অপশন আছে, তারাও কি করতে পারে, এই যে ফরওয়ার্ড কন্ট্রাক্ট, ফিউচার্স কন্ট্রাক্ট, যেগুলোকে বলা হয় ডেরিভেটিভ মার্কেট, ফরেন এক্সচেঞ্জ যে ডেরিভেটিভ মার্কেটটা আছে, সেগমেন্ট আছে, সেই ডেরিভেটিভ সিকিউরিটিজের মাধ্যমে, কিংবা অর্ডার প্লেসমেন্টের ক্ষেত্রে মিনিমাইজ লস অর কালেক্ট প্রফিট, এই ধরনের অর্ডার প্লেসমেন্টের মাধ্যমে তারা কি করতে পারে, তাদেরকে সেফ পজিশনে রাখতে পারে। আমরা এই যে ক্যারি ট্রেড, সেটা দেখা করছিলাম যে ক্যারি ট্রেড কি করা হয়, যে যে কারেন্সি বেশি ইন্টারেস্ট অফার করে, কেমন, সেটা কিনে ফেলা হয়, আর যে কারেন্সি লো ইন্টারেস্ট অফার করে সেটা বিক্রি করে দেওয়া হয়। এবং এই কাজটা করে, অর্থাৎ ট্রেডার্স কি করে, সেল কারেন্সিস উইথ লোয়ার ইন্টারেস্ট রেট, এটাকে বলে শর্ট পজিশন। অর্থাৎ যে কারেন্সি ইন্টারেস্ট রেটটা লো, সেটা সে বিক্রি করে দিবে, আর যে কারেন্সি ইন্টারেস্ট রেটটা হাই, সেটা সে কিনবে। মনে করো আমার অ্যাকাউন্টে ডলার আছে এবং পাউন্ড আছে আমার অ্যাকাউন্টে, কেমন। তো আমি যদি দেখি যে ডলারের ইন্টারেস্ট রেটটা হাই, ডলার অ্যাকাউন্টে আমি 10% ইন্টারেস্ট রেট পাচ্ছি, আর পাউন্ড অ্যাকাউন্টে আমি 5% ইন্টারেস্ট রেট পাচ্ছি, সেক্ষেত্রে আমি কি করব, পাউন্ড বিক্রি করে ডলার কিনবো, বা পাউন্ড দিয়ে আমি ডলার কিনবো। এটাকে বলা হয় আই এম ইন শর্ট ইন পাউন্ড এন্ড লং ইন ডলার। আমার পজিশনটা আমি কি করলাম, যে পাউন্ডে আমি শর্ট পজিশন নিলাম, ডলারে আমি লং পজিশন নিলাম, পাউন্ড দিয়ে আমি ডলার কিনলাম। এর মাধ্যমে আমি যেহেতু ডলারে ইন্টারেস্ট বেশি অফার করা হচ্ছে, ডলারে 10% ইন্টারেস্ট অফার করা হচ্ছে, তার আমাকে যদি $1000 থাকে, সেটা দিয়ে আমি যদি পাউন্ড থাকে, সেটা বিক্রি করে ডলার কিনে, সেই ডলারে ইনভেস্টমেন্ট করে 1 বছর পর আমি ডলার থেকে যে ইন্টারেস্টটা পাবো, সেটা থেকে আমার লাভ বেশি হবে, প্রফিট হবে সেখান থেকে। আমার ইচ্ছা করলে 1 বছর পরে আমি পাউন্ড কিনতে পারবো সেই প্রফিট থেকে ইচ্ছা করলে। ফলে আমি যে পাউন্ডটা বিক্রি করে দিয়েছিলাম বছরের শুরুতে, তার চেয়ে বেশি পাউন্ড আমি আমার ডলার প্রফিট দিয়ে কিনতে পারবো। এটাকে বলা হয় ক্যারি ট্রেড থেকে লাভের সুযোগ। তবে ক্যারি ট্রেডটা এত সিম্পল না। আমি সেখানে সিম্পল ভাবে চিন্তা করলাম, যে কারেন্সি বেশি ইন্টারেস্ট রেট অফার করে, সেই কারেন্সিতে লং পজিশন নিয়ে, যে কারেন্সি লো ইন্টারেস্ট অফার করে সেই কারেন্সিতে শর্ট পজিশন নিয়ে, বা সেই কারেন্সিতে বিক্রি করে আমরা কি করতে পারি, সেখান থেকে একটা প্রফিট করতে পারি। ইন্টারেস্ট রেটের যে ডিফারেন্সিয়ালটা আছে, সেটা আমি প্রফিট হিসেবে পেতে পারি। যদি এটা না করতাম, তাহলে আমি এই ইন্টারেস্ট রেটের যে ডিফারেন্স যে আছে দুটো কারেন্সি, সেই ডিফারেন্সটাকে আমি কালেক্ট করতে পারতাম না। অর্থাৎ ক্যারি ট্রেডের উদ্দেশ্য হলো যে যে কারেন্সি বেশি ইন্টারেস্ট রেট অফার করে এবং যে কারেন্সি কম ইন্টারেস্ট অফার করে, কম ইন্টারেস্ট রেট অফার করে যে কারেন্সি, সেটা আমি শর্ট পজিশন নিয়ে, আর যেটা বেশি ইন্টারেস্ট অফার করছে সেখানে আমি লং পজিশন নিয়ে, আমি সময়ের ব্যবধানে সেখান থেকে আমি ইন্টারেস্ট রেটের যে পার্থক্যটুকু আছে সেটা আমি কালেক্ট করতে পারি। কেমন, এটা একটা সুযোগ আছে ক্যারি ট্রেডের মাধ্যমে ফরেন কারেন্সি মার্কেটে ইনভলভ হয়ে লাভ করার একটা সুযোগ আছে। কেমন, তবে এটা এত সিম্পল না, এটা এটা কমপ্লিকেটেড হয়ে যেতে পারে এই সিচুয়েশনটা। সেটা হলো যে যদি এক্সচেঞ্জ রেট যদি চেঞ্জ হয়ে যায়, কেমন, মনে করো আমি ডলারে বেশি ইন্টারেস্ট অফার করছি আর পাউন্ডে কম ইন্টারেস্ট অফার করছে। এখন যদি এমন হয় যে 1 বছর পরে পাউন্ডের দাম বেড়ে গেল, আমি হয়তো 10% ইন্টারেস্ট রেট পেলাম, $1000 থেকে আমি $1000 থেকে আমি $1100, সেখান থেকে পেলাম আমি 10% ইন্টারেস্ট রেটের কারণে। পাউন্ড ইনভেস্টমেন্ট করলে হয়তো আমি 1000 পাউন্ড থেকে আমি 1050 পাউন্ড পেতাম, সেখান থেকে আমি পাউন্ডে ইনভেস্ট না করে আমি ডলার ইনভেস্টমেন্ট করেছি। কেন করেছি? কারণ এখানে ইন্টারেস্ট রেট বেশি। কিন্তু যদি এমন হয় যে 1 বছর পরে পাউন্ড যদি স্ট্রং হয়ে যায়, পাউন্ডের মূল্য যদি আরো বেড়ে যায়, পাউন্ডের এক্সচেঞ্জ রেট যদি স্ট্রং হয়, অর্থাৎ 1 পাউন্ডে যদি বেশি ডলার কিনতে পাওয়া যায়, কেমন, সেক্ষেত্রে আমি যে ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়েছি সেটা লাভজনক না হয়ে ক্ষতিকর হতে পারে। অর্থাৎ ইন্টারেস্ট গেইনটা, যে একটা ইন্টারেস্ট ডিফারেন্সিয়াল যেটাকে আমি কালেক্ট করছি ক্যারি ট্রেডের মাধ্যমে, সেই ইন্টারেস্ট ডিফারেন্সিয়ালটা আউটরাইট হতে পারে বা পরাভূত হতে পারে, কম হতে পারে কম্পেয়ার টু দা এক্সচেঞ্জ রেট চেঞ্জেস দ্যাট টার্নস ইনটু
পাউন্ড ফেভার, যে পাউন্ড যদি স্ট্রঙ্গার হয়, পাউন্ডের মূল্য যদি বেড়ে যায় এক বছর পরে, তাহলে ডলারে বেশি আয় করলে আমার লাভ নাই, কারণ ওই ডলারটাকে যখন আমি পাউন্ডের সাথে বিনিময় করতে যাবো তখন আমি কম্পাউন্ড পাবো। বেশি ইন্টারেস্ট থাকলো, অর্থাৎ 1000 মনে করো প্রথমে যে বিনিময় হারটা ছিল, মনে করো 1000 ডলার দিয়ে 800 পাউন্ড পাওয়া যায়, কেমন 800 পাউন্ড পাওয়া যায়। এই এই 800 পাউন্ডটা হয়তো ইনভেস্টমেন্ট করলে, পাউন্ড ইনভেস্টমেন্ট করলে হয়তো 900 পাউন্ড হতো এক বছর পর, কেমন। আর ডলার ডলার ইনভেস্টমেন্ট করলে সেটা 1000 থেকে মনে করো 1300 ডলার হলো। কিন্তু যখন আমি এই এক বছর পরে এই 900 পাউন্ডের সাথে 1300 ডলারে কম্পারিজন করবো, তখন দেখা যাবে যে 900 ডলার ইজ মোর স্ট্রঙ্গার। 900 ডলার দিয়ে 1300 পাউন্ড, 900 পাউন্ড দিয়ে 1300 ডলার চেয়ে বেশি টাকা পাওয়া যাবে এক বছর এক্সচেঞ্জ করা হবে, কারণ পাউন্ড এক বছর পরে স্ট্রঙ্গার হয়ে গিয়েছে স্ট্রং এক্সচেঞ্জ চেঞ্জের মাধ্যমে। কেমন, সুতরাং এক্সচেঞ্জের যে পরিবর্তন সেটাকেও বিবেচনা করতে হবে এই ক্রাইটেরিয়া থেকে প্রফিট হিসাব যখন করা হবে। অর্থাৎ এক্সচেঞ্জের যে পরিবর্তন সেটাও এখানে যুক্ত করতে হবে। শুধুমাত্র ইন্টারেস্ট রেটের যে ডিফারেন্সিয়াল, সেটার মাধ্যমে ক্যারি প্রফিটটা নির্ধারিত হবে না। ক্যারি যে প্রফিট, সেটা এক্সচেঞ্জের সাথে কারেন্সির যে এই যে ইন্টারেস্ট রেটের যে পার্থক্য, সেটার সাথে কারেন্সির যে এক্সচেঞ্জ রেট তার যে পরিবর্তন হতে পারে, সেটা আমাদের বিবেচনা করতে হবে। অর্থাৎ যে কারেন্সিটা আমি কিনছি, যে কারেন্সিতে আমি লং পজিশন দিচ্ছি, সেই কারেন্সির এক্সচেঞ্জ রেটটা কি ভবিষ্যতে বাড়ছে নাকি কমছে, সেটা আমাকে বিবেচনা করতে হবে। যদি যে কারেন্সিটা আমি কিনছি, যে কারেন্সিটা বা লং পজিশন দিচ্ছি, সেই কারেন্সির যদি এক্সচেঞ্জ রেটটা যদি বেড়ে যায় ভবিষ্যতে বা বাড়ার সম্ভাবনা থাকে, তাহলে আমার দুদিক থেকে আমার লাভ হবে। একটা লাভ হবে, আমি ইন্টারেস্ট রেটের ডিফারেন্সিয়ালটা আমি কালেকশন করতে পারছি, বেশি ইন্টারেস্ট আমি কালেকশন করতে পারছি। দুই নম্বর, আমি যে কারেন্সিতে ইনভেস্টমেন্ট করেছি সেই কারেন্সির মূল্য বেড়ে গেছে এক বছর পরে, আমার লাভটা দুই থেকে হলো, আমি বেশি ইন্টারেস্টও পাচ্ছি এবং আমি যে কারেন্সিটা কিনেছি সেটা স্ট্রঙ্গার হয়েছে, সেটা মূল্যটা বৃদ্ধি পেয়েছে। কেমন, এটা একটা সম্ভাবনা আছে। আরেকটা হতে পারে যে আমি যে কারেন্সিটা কিনেছি সেটার মূল্যটা কমে গিয়েছে। কেমন, অর্থাৎ আমি এমন একটা কারেন্সিতে ইনভেস্টমেন্ট করেছি যেটা আমাকে বেশি ইন্টারেস্ট দিচ্ছে, কিন্তু যেটা মূল্যটা বা এক্সচেঞ্জ রেটটা ভবিষ্যতে কমে যাচ্ছে, তখন একটা অফসেটিং ইফেক্ট বা কাউন্টার ব্যালেন্সিং ইফেক্ট সেখানে সৃষ্টি হবে। একদিক থেকে আমার লাভ হচ্ছে, অন্য দিক থেকে আমার লস হচ্ছে। এই নেট ইফেক্টটা যদি পজিটিভ হয় তাহলে আমার লাভ ওই কারেন্সি ইনভেস্টমেন্ট করা, আর নেট ইফেক্টটা যদি নেগেটিভ হয়, অর্থাৎ এক্সচেঞ্জ রেটের পরিবর্তনের কারণে আমার যে ক্ষতি, সেই ক্ষতি পেমেন্টটা যদি ইন্টারেস্ট রেটের যে ডিফারেন্সিয়াল বা ইন্টারেস্ট রেটের মাধ্যমে যে গেইন, সেই গেইনের চেয়ে যদি বেশি হয়, তাহলে আমার এখানে নেট লস হবে। সেক্ষেত্রে আমার উচিত হবে যে ডলারে আমাকে বেশি ইন্টারেস্ট রেট অফার করলো, ডলারে ইনভেস্টমেন্ট না করে পাউন্ডে ইনভেস্টমেন্ট করা। কারণ পাউন্ডে যদি আমাকে কম ইন্টারেস্ট রেট অফার করছে, কিন্তু পাউন্ডে যদি স্ট্রং হয়ে যাবে এক বছর পরে বা সম্ভাবনা আছে স্ট্রং হওয়ার, সুতরাং আমার নেট গেইনটা পাউন্ড ইনভেস্টমেন্ট করলে বেশি হবে। অর্থাৎ আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যাতে করে ইনভেস্টমেন্ট যখন আমরা করবো, যে শুধুমাত্র ইন্টারেস্ট রেটের পার্থক্য যেটা, সেদিকে তাকালেই হবে না। আমাদেরকে দেখতে হবে যে ওই কারেন্সিটা মূল্য, আমরা বিভিন্ন দিক বিবেচনা করে দেখি, জিডিপি গ্রোথ রেট, পলিটিক্যাল সিচুয়েশন, এমপ্লয়মেন্ট অপরচুনিটি, কেমন তার প্রোডাক্টিভিটি পটেনশিয়াল ইত্যাদি বিভিন্ন দিক বিবেচনা করে ওই কারেন্সির মূল্যটা বাড়তে পারে না কমতে পারে, বা তার মানি সাপ্লাই পলিসি, ফিসক্যাল পলিসি, এগুলো বিবেচনা করে একটা কারেন্সির মূল্য ভবিষ্যতে বাড়বে না কমবে সেটা আমরা বিবেচনা করতে পারি। এবং তার সাথে আমাদের দেখতে হবে যে কত ইন্টারেস্ট রেট তারা অফার করছে ওই কারেন্সিটা। এই দুটো দিককে একসাথে করে আমরা নির্ধারণ করতে পারি যে ওই কারেন্সিতে ইনভেস্টমেন্ট করা হলে আমাদের কি লাভ হবে নাকি ক্ষতি হবে, সেটা আমরা সেখান থেকে বের করতে পারি আমরা। কেমন, তো আমি যদি এক্সাম্পল দেই যে কথাগুলো এখন বললাম, আমি মনে করো জাপানিজ ইন্টারেস্ট রেট হচ্ছে 0% ইন্টারেস্ট। Japan's interest rate 0%, ইন্টারেস্ট দিচ্ছে না। আর ইউএস ইন্টারেস্ট রেট হচ্ছে মনে করো 5%। তাহলে অবজার্ভ করছি মার্কেটে
সেক্ষেত্রে একজন ইনভেস্টর যদি জাপানিজ ইয়েন যদি বড় করে এই সিচুয়েশন, আমরা এখানে লেন্ডিং কে এবং বড় লেন্ডিং কে আমরা মোটামুটি সমান ধরছি, তো আমি যদি ডিফারেন্স একটু মিনিমাম ধরছি, তো একজন ইনভেস্টর যদি জাপানিজ ইয়েন যদি বড় করে সেই জাপানিজ ইয়েন দিয়ে যদি ইউএস ডলার কিনে যদি ইউএস ডলার ইনভেস্টমেন্ট করে, তাহলে সেখান থেকে সে 5% রিটার্ন পাবে। সেখান থেকে এটা মনে করো $1000 সমপরিমাণ ইয়েন বড় করে সেটা দিয়ে ডলার কিনবে। তো এই $1000 যদি ইনভেস্টমেন্ট করে, বা একজন ব্যক্তির কাছে $1000 আছে, তো ইনভেস্টর কি করলো, বড় $1000 জাপানিজ মুদ্রা $1000 সমপরিমাণ ইয়েন সে বড় করলো, অর্থাৎ সে $1000 কিনলো, সে ইয়েন বড় করলো। তার যে ইনভেস্টমেন্ট, 1 বছর যদি সে ইনভেস্টমেন্ট করে, আফটার 1 ইয়ার এই $1000টা দিবে 1% হলে $1050 হয়ে যাবে। $1050 হয়ে যাবে, এবং এই 1000 এক বছর পরে যেহেতু সে জিরো ইন্টারেস্টে বড় করেছে, সুতরাং এক বছর পরে $1000 সমপরিমাণ ইয়েন যদি এক্সচেঞ্জ কোনো পরিবর্তন না হয়, $1000 সমপরিমাণ ইয়েন যেটা সে বড় করেছিল সেটা সে ফিরে যাবে এক বছর পর। আফটার 1 ইয়ার এটা তার ইনভেস্টমেন্টটা গ্রো করবে এখানে, এবং তার প্রফিটেবল যেটা সেটা হবে যে $50 মতো আছে যদি এক্সচেঞ্জে কোনো পরিবর্তন না হয়। কিন্তু যদি এক্সচেঞ্জে পরিবর্তন হয়ে যায়, আমি এক্সচেঞ্জের উল্লেখ করে দেই, যদি এক্সচেঞ্জে যদি পরিবর্তন হয়ে যায়, সেক্ষেত্রে তার প্রফিটের সম্ভাবনা থাকবে, আবার লস হওয়ার সম্ভাবনা থাকবে। অর্থাৎ শুরুতে যে এক্সচেঞ্জ রেট ছিল, মনে করো প্রথম দিকে এক্সচেঞ্জ রেট ছিল মনে করো $1 ইকুয়াল টু অথবা 100 ইয়েন পার ডলার, এটা হচ্ছে এক্সচেঞ্জ রেট। $1 দিয়ে 100 ইয়েন পাওয়া যায়। ইয়েনের মূল্যটা একটু কম, টাকার থেকেও কম। বাংলাদেশের জাপানিজ কারেন্সির মূল্য, জাপানের টাকার দাম বাংলাদেশি টাকার দাম 1 টাকা দিয়ে 1 ইয়েনের চেয়ে বেশি ইয়েন দিতে পারবে, বা 1 ইয়েন দিয়ে তুমি 1 টাকা কিনতে পারবে না। 1 ইয়েন দিয়ে তোমাকে 72 পয়সা তোমাকে দিয়ে 0.72 টাকা তুমি পাবে, বা 1 ইয়েন দিয়ে 72 পয়সা মতো পাবে। ইয়েন দামটা টাকার দামের চেয়ে কম। তার মানে এই না যে জাপানিজ ইকোনমিজ ইজ উইকার দ্যান বাংলাদেশ ইকোনমি। এক্সচেঞ্জ রেটটার সাথে ইকোনমিক স্ট্রেংথের কোনো সম্পর্ক নাই, অ্যাবসলিউট ভ্যালুর সাথে চেঞ্জের সম্পর্ক থাকতে পারে, অ্যাবসলিউট ভ্যালুর সম্পর্ক নাই। তো এই যে এটা বলতে এই ছিল এক্সচেঞ্জ রেট, 110 দিয়ে 1 ইয়েন পড়ে। তার মানে $1000 কেনার জন্য তাকে বড় করতে হবে, পাশে দুটো সংখ্যা দিতে হবে। অর্থ হচ্ছে অর্থাৎ 1000 ইয়েন কেনার জন্য, $1000 বড় করার জন্য তাকে আরো দুটো শূন্য দিয়ে, অর্থাৎ তাকে 1 লক্ষ ইয়েন তাকে বড় করতে হবে এট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার। 1 লক্ষ ইয়েন বড় করে সে $1000 কিনতে পারবে। তো যদি এক্সচেঞ্জের কোনো পরিবর্তন না হয়, সে $1000 ইনভেস্টমেন্ট করে, 1 বছর পরে সেখান থেকে সে $1050 পাবে, এবং যখন সে 1 বছর পরে তাকে সেটা ফিরিয়ে দিবে, সেটা যেহেতু জাপানিজ এর কোনো ইন্টারেস্ট রেট নাই, জিরো ইন্টারেস্ট হিসেবে সে বড় করেছে, সুতরাং তাকে কি করতে হবে, $1000 ফিরিয়ে দেওয়ার জন্য, বা 1 লক্ষ ইয়েন তাকে ফিরিয়ে দেওয়ার জন্য কি করতে হবে, তাকে $1000 তাকে দিলেই হবে। $1000 দিলে সে 1000 ইয়েন তাকে সে পেয়ে যাবে, তার কাছ থেকে বড় করছে, আর $50 তার লাভ হবে সেটা। কিন্তু যদি এমন হয় যে ডলার ইয়েন এক্সচেঞ্জ রেট যদি 1 বছর পর যদি এটা মনে করো আমাকে ইয়েনটা স্ট্রঙ্গার হয়, ইয়েনটা মনে করো 80 ইয়েন হয়ে গেল, 80 ইয়েন সমান $1 হয়ে গেল। তো 1 ইয়েন যদি এমন হয়, 1 ইয়েন যদি হয়ে যায় যে 80 ইয়েন পার ডলার যদি হয়ে যায়, 1 বছর যদি 80 ইয়েন হয়ে যায়, তখন তোমাকে $1 মিলিয়ন ফিরিয়ে দেওয়ার জন্য $1000 দিলে কিন্তু হবে না। $1000 চেয়ে তোমাকে
বেশি ইয়েন দিতে হবে, অর্থাৎ $1050 দিয়েও তুমি 1 মিলিয়ন ইয়েন তাকে দিয়ে দিতে হবে যদি এক্সচেঞ্জটা কল করেছে ডলার বা ইয়েনটা স্ট্রঙ্গার হয়ে গিয়েছে। তখন তোমাকে হয়তো $1080 তোমাকে পে করতে হবে যার কাছে তুমি ইয়েন বড় পেয়েছো। এবং যদিও ইউএস ডলারের ইন্টারেস্ট রেটটা বেশি, ইয়েনের ইন্টারেস্ট রেটটা 0, তারপরেও যেহেতু ইয়েনটা স্ট্রঙ্গার হয়ে গিয়েছে সে কারণে কোনো লস হয়েছে যদি তুমি হাই ইন্টারেস্টেড কারেন্সিতে ইনভেস্টমেন্ট করবে। সুতরাং এখানে দুটো দিক বিবেচনা রাখতে হবে, শুধুমাত্র ইন্টারেস্ট রেটটা না, কারেন্সির যে পরিবর্তন, কারেন্সির যে ভ্যালু পরিবর্তন সেটাও বিবেচনা রাখতে হবে। বিবেচনা দেখে নেট লাভ যে কারেন্সিতে বেশি পাওয়া যাবে সেখানে ইনভেস্টমেন্ট করতে হবে। এটা হলো আমাদের মোটামুটি ক্যারি ট্রেড। টেকনিক্যাল অ্যানালিসিস সম্পর্কে আমরা বলেছি যে সেখানে হিস্টোরিক্যাল প্রাইস ডেটা অবজার্ভ করে চার্টিং করে একটা প্রেডিকশন করার চেষ্টা করা হয় ভবিষ্যতে মূল্যটা কোন দিকে যেতে পারে, এটাকে বলা হয় টেকনিক্যাল অ্যানালিসিস বলা হয়। আর ফরেন ট্রেড অ্যাকাউন্ট ওপেন ক্ষেত্রে আমরা বলেছি যে কয়েকটা জিনিস বিবেচনা রাখতে হয় আমাদের হাউ টু ট্রেড ইন ফরেন কারেন্সি মার্কেট। আর একটা মানে কথা বলে আমাদের আলোচনা শেষ করব। আমাদের একটা হচ্ছে যে factors to or things to consider in opening foreign currency account. ডিলারের সাথে বা ব্যাংকের সাথে ফরেন কারেন্সি অ্যাকাউন্ট খোলার সময় কয়েকটা দিক লক্ষ্য রাখতে হয় কি ধরনের অ্যাকাউন্ট আমি খুলবো। একটা আমি বলছি অলরেডি লিভারেজের পেমেন্ট কত হবে, তোমরা হচ্ছে লিভারেজ অর্থাৎ কত টাকা তোমার অ্যাকাউন্টে আছে সে টাকা দিয়ে তুমি কত টাকা ইনভেস্টমেন্ট করতে পারবে। 100 টাকা তোমার অ্যাকাউন্টে আছে সে টাকা দিয়ে 1000 টাকা ইনভেস্টমেন্ট করতে পারবে নাকি 5000 টাকা ইনভেস্টমেন্ট করতে পারবে। যত বেশি ইনভেস্টমেন্ট করা যাবে তোমার ইনভেস্টমেন্ট নিজস্ব মানি কম, নিজস্ব মানি কম থাকা সত্ত্বেও লিভারেজ যদি বেশি থাকে অ্যাকাউন্টে তাহলে অনেক বেশি পরিমাণে ইনভেস্টমেন্ট করা যাবে। এবং লিভারেজ যদি বেশি হয় সেক্ষেত্রে মার্জিন কি পরিমাণ টাকা তোমার অ্যাকাউন্টে থাকতে হবে ট্রেড করার জন্য সেটা পরিমাণটা কমে যায়, যেটাকে মার্জিন অ্যাকাউন্ট বলা হয়। লিভারেজ যদি বেশি হবে অ্যাকাউন্টের মার্জিন বা মার্জিন অ্যাকাউন্টটা একটু কম হবে, বিপরীত সম্পর্ক আছে। আর লিভারেজ যত কম হবে মার্জিন অ্যাকাউন্ট তত বেশি হবে, তোমাদের একটা বিপরীত সম্পর্ক আছে। তখন লিভারেজ বেশি হলে অল্প টাকা থাকলেও তোমার কাছে তুমি বেশি টাকা ইনভেস্ট করতে হবে, তোমার কাছে যা আছে তার থেকে বেশি ইনভেস্ট করতে হবে। তো ইনিশিয়াল স্টেজে বা একজন নোভিস ইনভেস্টর বা যাদের ভালো জ্ঞান নাই ফরেন কারেন্সি মার্কেটে তাদের সাধারণত লো লিভারেজ অ্যাকাউন্টে ইনভেস্টমেন্ট করা উচিত। বেশি লিভারেজ তোমার অর্থ হচ্ছে বেশি রিস্কে ইনভলভ হয়ে যায়। লিভারেজ যদি বেশি হবে অ্যাকাউন্টে হাই লিভারেজ মিন্স হাই রিস্ক, হাই লিভারেজ প্লাস হাই রিস্ক। প্রফিটও বেশি হতে পারে লসও বেশি হতে পারে, এবং লিভারেজটা কম থাকে ভালো যারা বিগিনিং ইনভেস্টর যারা আছে। এটা একটু লক্ষ্য রাখতে হয়। আরেকটা হলো কমিশন এন্ড ফিস। সাধারণত ফরেন কারেন্সি অ্যাকাউন্ট যারা ডিল করে ওরা কমিশন নেয় না, কমিশন ছাড়াই এই ফরেন কারেন্সি ট্রেড করে না, এটা হচ্ছে ডিলার মূলত। স্টক মার্কেটে যারা থাকে ওরা হচ্ছে ব্রোকার, ব্রোকাররা কমিশন নেয় ব্রোকার। আর ফরেন কারেন্সি মার্কেটে যাদের কাছে অ্যাকাউন্ট খোলা হয় তারা হচ্ছে ডিলার মূলত, যে কমিশন বলা হয় মার্কেট মেকার বলা হয়। একটু পার্থক্য আছে, স্টক মার্কেটে তুমি যার কাছে অ্যাকাউন্ট খুলবে বা যার মাধ্যমে তুমি ট্রেড করবে সে হচ্ছে ব্রোকার, তাকে তোমাকে কমিশন দিতে হবে ট্রেড করার জন্য, স্টক কেনা বেচা করার জন্য। আর ফরেন কারেন্সি মার্কেটে তুমি যার কাছে অ্যাকাউন্ট খুলবে সে হচ্ছে ডিলার। ডিলার সাথে ব্রোকারের পার্থক্য আছে, ডিলাররা কিনে এবং বিক্রি করে এবং তাদের ইনভেন্টরি রাখে সেখানে, আর ব্রোকাররা ওদের নিজেদের ইনভেন্টরি রাখে না, নিজেদের স্টকে রাখে না, সেটা তারা শুধুমাত্র তারা ট্রেডটা করিয়ে দেবে। কেমন একজন ব্রোকারের একজন পার্টি তারা স্টকটা বিক্রি করে দিয়ে ওটা তো নিজেরা রাখবে না, ডিলার নিজেরা রাখে সেটা। ডিলার যখন ফরেন কারেন্সি কিনে ওদের নিজেদের স্টকে সেটা রাখে, শুধুমাত্র এটা ওদের সাথে ম্যাচ করিয়ে দেয় না ব্রোকারের মতো। এবং ডিলাররা সাধারণত কোনো কমিশন নেয় না, ফরেন কারেন্সি যখন ট্রেড করিয়ে দেয় তারা কমিশন নেয় না। কিন্তু কমিশন না নিলেও যখন ট্রেড হয় যখন ট্রেড করে তারা সেখান থেকে একটু প্রফিট পায়, কমিশন না থাকলেও প্রফিট আছে। প্রফিট হচ্ছে তাদের প্রত্যেক আসে
আমরা যে বলেছিলাম যে পয়েন্ট বেস মার্কেটে আস্ক বিড অর বিড আস্ক রেশিও, বিড আস্ক প্রাইস, পয়েন্ট বেস মার্কেটে দুটো প্রাইস থাকে, একটা বিড প্রাইস, একটা আস্ক প্রাইস। বিড প্রাইস হচ্ছে যে কি দামে কিনবে একটা পয়েন্ট কিনছে, আস্ক প্রাইস হচ্ছে কি দামের সাথে সে বিক্রি করবে। তো এই বিড আস্কের মধ্যে একটা ডিফারেন্স থাকে। মনে করো যে 82 টাকায় সে ডলার কিনবে, 84 টাকায় সে ডলার বিক্রি করবে, এটা হচ্ছে বিড আস্ক প্রাইস ডিফারেন্স। তো এই ডিফারেন্সটা তার লাভ। সে যদিও কোনো কমিশন দিচ্ছে না, সে তার চার্টে বলে দিচ্ছে যে 80 টাকা সে ডলার, 80 টাকা মতো ডলার সে টাকার বিনিময় হলো 80:1। আর এখানে হলো মনে করো 82 টাকা সে বিক্রি করবে। এখান থেকে সে লাভ যত ট্রেড হবে, মনে করছি যদি 100 টাকা ট্রেড করতে পারে, তাহলে এখান থেকে সে কিছু পাবে। অর্থাৎ যেহেতু সে কিছু কিনছে, কিছু বিক্রি করছে, ক্রয় করছে এবং বিক্রয় করছে, কারণ একজন ডিলারের সাথে অনেক অ্যাকাউন্ট থাকে, কেউ কিনে কেউ বিক্রি করে। যারা কিনছে তারা 82 টাকা কিনছে, আর যারা বিক্রি করছে পুরো 80 টাকা বিক্রি করছে। ফলে সে এখানে 2 টাকা লাভ করছে সে এই ক্রয় বিক্রয়ের মাধ্যমে। তার যত বেশি ট্রেড হবে তত বেশি তার লাভের পরিমাণ তত বেশি হবে। যেহেতু হাই ভলিউমে ট্রেড করে থাকে সব, প্রচুর পরিমাণে ট্রেড করে থাকে ডিলাররা, সে কারণে তাদের প্রচুর প্রফিট হবে। যত বেশি ট্রেড হবে তত বেশি প্রফিট হবে। এই আস্ক বিড ডিফারেন্সের কারণে কমিশন দিবে না কোনো, কমিশন মানে হলো এই আস্ক বিডের প্রাইসে যেহেতু একটা পার্থক্য আছে, পার্থক্য থেকে তারা লাভ করে। অনেক সময় কোনো কোম্পানি যারা পয়েন্ট অ্যাকাউন্ট ডিল করে বা পয়েন্ট অ্যাকাউন্ট খুলে দেয় পার্টির জন্য, তারা বিভিন্ন সার্ভিস দিয়ে থাকে, কনসালটেন্সি সার্ভিস, ট্রেনিং সার্ভিস, ইনফরমেশন সার্ভিস, বিভিন্ন সার্ভিস দিয়ে থাকে। তো সার্ভিসগুলোর জন্য তারা কিছু ফি চার্জ করে। তো এই কমিশন এবং ফি, এই ব্যাপারগুলো সম্পূর্ণ অবহিত হয়ে কোম্পানির যে রেপুটেবিলিটি, কতটুকু দক্ষতার সাথে কতটুকু ভালোভাবে তারা সার্ভিস দিয়ে থাকে, সেটা বিবেচনা করে করা উচিত অ্যাকাউন্ট খোলা উচিত। আদার্স কিছু ফ্যাক্টর থাকতে পারে এর বাইরেও। এগুলো হলো আমাদের বিবেচ্য বিষয়, যে পয়েন্ট অ্যাকাউন্ট যখন খোলা হবে এবং পয়েন্ট অ্যাকাউন্ট যে অর্ডারগুলো যে প্লেস করা হয়, ট্রেডিং যে মেথড, সেই অর্ডার প্লেসের জন্য কয়েক ধরনের আছে অর্ডার। তবে একটাকে বলা হয় যে লিমিট অর্ডার বলা হয় বা মার্কেট অর্ডার বলা হয়, যে সেখান থেকে যদি হ্যাঁ হ্যাঁ আমাদের যে মার্কেট অর্ডার আছে, সেটা আমরা বলবো অর্ডার টাইপ বলবো আমরা। কয়েক ধরনের অর্ডার আছে যেটা প্লেস করা যায় পয়েন্ট বেস ট্রেডের জন্য। শেষ করছি। বিক্রয়ের ক্ষেত্রে কিছু অর্ডার টাইপ আছে, এগুলো ইম্পর্টেন্ট একজন ইনভেস্টরের জন্য। যে একটা হচ্ছে মার্কেট অর্ডার, অর্থাৎ বাজারে যে দামে ক্রয় বিক্রি হচ্ছে সে দামেই এই পয়েন্ট বেসগুলো কেনাবেচা করে থাকে। একটা হচ্ছে লিমিট অর্ডার। মার্কেট অর্ডারে যে দামে ক্রয় বিক্রি হচ্ছে সে দামেই কেনাবেচার জন্য অর্ডার দেওয়া হয়। আর লিমিট অর্ডারে যে একটা হচ্ছে উদাহরণ হতে পারে, একটা হচ্ছে মেক প্রফিট, আর একটা হতে পারে যে স্টপ লস। মেক প্রফিট, একটা হচ্ছে স্টপ লস। মেক প্রফিটে স্যার আমাদের আরেকটা ক্লাস আছে স্যার। ঠিক আছে, চারটা আছে। এই মেক প্রফিটে সাধারণত যখন একটা প্রফিটের একটা বাউন্ডারি ক্রস করে তখন এই কারেন্সি বিক্রি করে দেওয়া হয়। আর লসের ক্ষেত্রে একটা যখন লস একটা মিনিমাম বাউন্ডারি ক্রস করে তখন সেটা বিক্রি করে দেওয়া হয় লসকে মিনিমাইজ করার জন্য। তো এই চারটা প্রক্রিয়ার মাধ্যমে অর্ডারগুলো প্লেস করে পয়েন্ট বেস মার্কেট। এই হলো আমাদের পয়েন্ট বেস মার্কেটের উপর সংক্ষিপ্ত আলোচনা। আমরা এখানে আজকে শেষ করছি, তোমাদের সাথে আগামী সপ্তাহে দেখা হবে। ওকে স্যার।